এই মোদি 3.0 আবার যে বলা হচ্ছে অ্যাকচুয়ালি এনডিএ সরকার, কিন্তু এই সরকার আসার পরে আবার কি তাদের সেই পুরনো রোগগুলো দেখা দেবে যে বামেদের পুরো ভোট রামে কনভার্ট হয়েছে? করেছি পশ্চিমবাংলায় একই ইস্যুতে বিজেপি, একই ইস্যুতে সিপিএম কংগ্রেস একই ইস্যুতে কিন্তু প্রচার করেছে দুর্নীতি। কেজরিওয়াল অ্যারেস্ট হলো, দিল্লিতে এরকম শোচনীয় হাল কেন হলো? চণ্ডীগড় এয়ারপোর্টে কুলবিন্দর কৌর সিএসএফ মহিলা জওয়ান তিনি চাটা মেরেছিলেন, তো জনগণের কি সেইভাবে? নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি সিপিএম লিবারেশনের রাজ্য দপ্তরে এবং আমার পাশে রয়েছে দীপঙ্কর ভট্টাচার্য, সিপিএম লিবারেশনের কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি। কিন্তু তার থেকে বড় পরিচয়, যে কারণে ওনাকে আমি কিছুটা শ্রদ্ধা করি বেশি পরিমাণে অন্যান্য দলের তুলনায়, সেটা হচ্ছে এবারে যে ইন্ডিয়া জোট তৈরি হচ্ছে তার পেছনে অন্যতম এক কারিগর কিন্তু তিনি। এবং পশ্চিমবাংলা সহ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে তাদের যেখানে যেখানে সংগঠন আছে, সেখানে সংগঠন দুর্বল থাকলেও প্রার্থী না দিলেও তারা কিন্তু বিজেপিকে হটাতে হবে, বিজেপিকে হারাতে হবে, সেই প্রচারটা কিন্তু তারা করে গেছেন। মনে হয়েছে যে তাদের সেখানে প্রার্থী নেই, কিন্তু তা সত্ত্বেও মনে হয়েছে এমন প্রচার করেছেন যে সেখানে তাদের কোনো প্রার্থী দাঁড়িয়েছেন। সেখানে বিজেপি বিরোধী দলের যে প্রতিনিধি দাঁড়াচ্ছেন, সে বিজেপি বিরোধী যে কোনো দল হোক, তাকে জেতানোটাই লক্ষ্য ছিল, কারণ বিজেপিকে হারাতে হবে। তো কোথাও না কোথাও পশ্চিমবাংলা আমরা দেখেছি বাঁকুড়া জেলায় যথেষ্ট পরিমাণে প্রচার হয়েছে এবং সেই ভিডিও আমার চ্যানেলেও আমি অনেক সময় কপি করে ছেড়েওছি। বাঁকুড়া, হুগলি, ব্যারাকপুর। এবার এখানে একটা জিনিস, সেটা হচ্ছে পশ্চিমবাংলার ক্ষেত্রে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, আপনারা যে দায়বদ্ধতা দেখিয়েছেন সেই দায়বদ্ধতা এখানে বামপন্থী বলতে পরিচিত যারা, সে মূলত সিপিএম, তারা কিন্তু সেইভাবে হাঁটাতে হবে এইরকম ধরনের টার্গেট ছিল না ওদের। ওরা নিজেরা আলাদা করে ইলেকশন লড়েছে, ফলে সেখানে তো তারা নিজেরা জেতার চেষ্টা করবে এবং আমার মনে হয় সেটা খারাপও নয়। অর্থাৎ হয়তো বামপন্থীদের কিছু কিছু ভোট কিছু কিছু জায়গায় বিজেপিকে হারাতে হয়তো সাহায্যও করেছে, ঠিক যেরকম কংগ্রেসের কিছু ভোট কাটার ফলে হয়তো কোনো ভোট ভাগাভাগির ফলে বিজেপি কিছু জায়গায় জিতেছে। কিছু কিছু জায়গায় আমার মনে হয় দক্ষিণবঙ্গে যেখানে বামপন্থীদের একটু ভোট বেড়েছে কিনা আমি জানি না, কিন্তু তাদের যে সরব উপস্থিতি সেটা বিজেপিকে এই নির্বাচনে পরাজিত করতেও বোধহয় সাহায্য করেছে। কিন্তু এটা আপনি বলছেন, কিন্তু আমরা এর আগের ইলেকশনগুলো দেখেছি যে বামেদের পুরো ভোট রামে কনভার্ট হয়েছে। এক সময় অবশ্যই হয়েছে এবং সেটা সিপিএম উপলব্ধি করেছে এবং সেখান থেকে তারা সেই ভোটটাকে ফিরে পাওয়ার চেষ্টা করছে। তো সেটা চেষ্টা করা ভালো। আমাদের যেটা মনে হয়েছে ভোটে তো সেটা কতটা সম্ভব না সেটা পরের কথা, কিন্তু যেটা রাজনীতির দিক থেকে এটা বোঝা উচিত সকলেরই, সেটা হচ্ছে যে ভারতবর্ষে গত 10 বছরের এই বিজেপি শাসন দেখার পরে দেশ একটা অনুভূতিতে পৌঁছেছে, একটা উপলব্ধিতে পৌঁছেছে যে এই সরকারটা যদি আরো কন্টিনিউ করে তাহলে গণতন্ত্রের গড় অবশিষ্ট থাকবে না, সংবিধানের সব অবশিষ্ট থাকবে না। ফলে এই জায়গায় দাঁড়িয়ে মানুষ কিন্তু আজকে বিজেপিকে আর 5টা পার্টির মতো করে দেখছে না। ফলে অন্য যে কোনো পার্টি তার বিরুদ্ধে যাই অভিযোগ থাকুক না কেন, তার বিরুদ্ধে মানুষের যাই বিক্ষোভ থাকুক না কেন, এই মুহূর্তে অন্য কোনো পার্টির সাথে বিজেপির কোনো তুলনা হয় না। বিজেপি কা অন্য একটা কোনো পার্টিকে এক ব্র্যাকেটে রাখা যায় না। মানে এইটা হচ্ছে পশ্চিমবাংলা সকলেরই বোঝা উচিত এবং এই উপলব্ধিটা হচ্ছে বড় ব্যাপার, এটা আরো বেশি করে ফুটে তোলা উচিত। এটা একটা উপলব্ধি, খুব ভালো কথা বলেছেন। কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করেছি, পশ্চিমবাংলায় একই ইস্যুতে বিজেপি, একই ইস্যুতে সিপিএম কংগ্রেস একই ইস্যুতে কিন্তু প্রচার করেছে দুর্নীতি। এটা ইস্যু এক হতে পারে, কারণ ইস্যুটা তো কোনো দলের সাপেক্ষে নয়। ইস্যু তো একটা যদি চলে আসে, কোনো দুর্নীতি ধরা পড়ে, কোনো কিছু হয়, এগুলো তো ইস্যু হবেই। এখানে নিয়োগের স্বচ্ছতার প্রশ্ন, ছাত্রদের যুবকদের বিক্ষোভ, ফলে এক ইস্যু নিয়ে হয়তো অনেকেই বলবে, সেটা খুব স্বাভাবিক, কিন্তু এক ইস্যু নিয়ে বললেও একভাবে বলবে না, এক ধরনের রাজনীতি করবে না, বা যদি দুর্নীতির কথা যদি ওঠে তাহলে শুধুমাত্র একটা পশ্চিমবাংলার কিছু একটা দুর্নীতির কথা বিচ্ছিন্নভাবে বলবে না, গোটা ভারতবর্ষের একটা দুর্নীতির ছবিটাও তুলে ধরবে এবং এটাও বলবে যে বিজেপি তার পশ্চিমবাংলায় দুর্নীতির বিরুদ্ধে বলার প্র্যাকটিক্যালি কোনো নৈতিক অধিকার নেই, কারণ বিজেপি হচ্ছে ভারতবর্ষের সবথেকে দুর্নীতিগ্রস্ত দল। অর্থাৎ এই যে বিজেপি বিরোধিতার জায়গাটাও একটা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার জায়গা থেকেও এটা আমার মনে হয় আরো জোরের সাথে তুলে ধরা উচিত, তাহলেই ইস্যুটা এক হলেও রাজনীতিটা এক থাকবে না। আমরা দুটো ব্যতিক্রমী নিদর্শন দেখেছি। এক হচ্ছে
পশ্চিমবাংলায় বিজেপির বড় ধরনের একটা ধাক্কা, যেটা ওরা ভেবেছিল যে তারা 27 থেকে 30-এর মতো পাবে। উল্টো দিকে দেখলাম উত্তরপ্রদেশ, বিশেষ করে অযোধ্যা থেকে শুরু করে পুরো সমগ্র উত্তরপ্রদেশে প্রায় 40টার উপরে আসন হারিয়েছে হিসাব মতো বিজেপি। এই যে এইটাকে উত্তরপ্রদেশের সাথেই আপনি বিহারেও যে আমরা আসনগুলো পেয়েছি 7টা, এটা হচ্ছে দক্ষিণ বিহার, শাহাবাদ এবং মগধ, এটাকে আপনি উত্তরপ্রদেশে পূর্বাঞ্চলের সাথে যুক্ত করে নিতে পারেন। ফলে একই জিওপলিটিক্যাল রিজিয়ন থেকে এই ভোটটা এসছে, যেখানে ব্যাপক গ্রামের মানুষ। আমি কয়েকটা কথা বলি, রাজস্থান, হরিয়ানা, ওয়েস্টার্ন ইউপি, সেখানে নির্বাচনের মুখ হচ্ছে কৃষক, লড়াকু কৃষক। পূর্বাঞ্চলে যুবক যারা পেপার লিকের বিরুদ্ধে, চাকরির প্রশ্নে লড়ছে, অগ্নিবীরের বিরুদ্ধে লড়ছে। গোটা উত্তরপ্রদেশে বড় প্রশ্ন ছিল এই যে যেটাকে ওরা বলে ওই যে ছুট্টা ষাঁড়, মানে যে পশু ক্ষেতের ফসল নষ্ট করে দিচ্ছে। ওখানে যখন থেকে এই গোরক্ষার নাম করে পুরো এই অর্থনীতিটাকেই, ক্যাটল ইকোনমিটাকেই নষ্ট করে দেওয়া হয়েছে, এবং তার ফলে এগ্রিকালচার এবং সাধারণ কৃষকের জীবন, গ্রাম ভীষণভাবে নষ্ট। আর সবচেয়ে বড় কথা হচ্ছে উত্তরপ্রদেশটা হচ্ছে বুলডোজার রাজের প্রধান ল্যাবরেটরি, এবং সেই যেখানে সব থেকে বেশি সাম্প্রদায়িক হিংসা, সব থেকে বেশি এই মুহূর্তে দলিত উৎপীড়ন, সব থেকে বেশি মুসলিমদের উপরে আঘাত, এবং সেটাকেই একটা বুলডোজারকে বলা হচ্ছে বুলডোজার ন্যায়, বুলডোজার জাস্টিস। সেই জায়গা থেকে উত্তরপ্রদেশের যে, আমি তো বলি দড়ি ধরে এমন টান মেরেছে, রাজাকে প্রায় খান খান করে ফেলেছে। এটা বিরাট বিরাট ভারতবর্ষ। এখানে আমরা সাধারণত পশ্চিমবাংলায় যারা আমরা এই ধরনের বিজেপি বিরোধী আন্দোলন করি, তাদের একটা ধারণা ছিল যে বিশেষ করে গোমূত্র গোবর বেল্ট, মানে হিন্দুস্তান যে ওদের যে কনসেপ্ট RSS এর, সেই বেল্টের মধ্যে পড়ে, এবং বলা যায় রাম রাজ্য বলে পরিচিত, যেখানে অযোধ্যার মধ্যে এখানে রাম মন্দির তৈরি করা যায়, সারা বিশ্বে নাম কামিয়েছেন। সেখানে পর্যন্ত হেরে গেল কেন? সেটাই বলছি, এখানে অনেক কিছু ভাবা উচিত। অনেক সময় বাঙালিরা একটু নাকুচু হয়, মনে করে হিন্দি বলাটা মানেই হচ্ছে ওরকম রাজনীতি। এই যে কিছু কিছু সুইপিং ধারণা নিয়ে আমরা চলি, যে বাঙালিরা খুব উন্নত, এখানে খুব প্রগতিশীল, ওখানে খুব প্রতিক্রিয়াশীল, এই ধারণাগুলোকে ছুঁড়ে ফেলে দেওয়ার সময় চলে এসছে। এটা দেখিয়ে দিচ্ছে যে যে এলাকাকে আমি ধরে নিচ্ছি পিছিয়ে পড়া, যে এলাকায় আমি ধরে নিচ্ছি সেখানে সব থেকে বেশি সাম্প্রদায়িক সন্ত্রাস বা দলিত উৎপীড়ন, আপনাকে বুঝতে হবে যে সেই এলাকাতেই সব থেকে বেশি তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার মানুষের আকাঙ্ক্ষা এবং শক্তিটাও সেখানেই আছে। ফলে এই যে এলাকাগুলো ঢুকে দাঁড়িয়েছে, সোকল যেটাকে আমরা গো বলায় বলে অনেক সময় তাচ্ছিল্য করি, এই তাচ্ছিল্য করাটা খুব ভুল। ফলে উত্তরপ্রদেশের রেজাল্ট, রাজস্থানের রেজাল্ট, রাজস্থানের ক্ষেত্রে আদিবাসীদের বড় ভূমিকা আছে, সেখানে দলিতদের বড় ভূমিকা আছে। এইগুলো তো খুব বড় ব্যাপার। আমার মনে হয় দলিত বহুজন রাজনীতিটাও এবারে নির্বাচনের জন্য খুব বড়। তারা যেভাবে সংবিধানকে আঁকড়ে ধরেছেন, এই সংবিধানকে আমরা হাতছাড়া করব না, এটা তো ভাবা যায় না। ভারতবর্ষের গণতন্ত্রের জন্য একটা বড় সম্পদ, বিরাট বড় শক্তি এই দেশের সংবিধানের জন্য। এই জায়গাগুলো উত্তরপ্রদেশে আছে, এবং সেখানে বিএসপি থাকা সত্ত্বেও বিএসপি এ ব্যাপারে কোনো সহযোগিতা করেনি, বরঞ্চ বিএসপি বিজেপির চাপে তারা প্রার্থী পরিবর্তন করে দিয়েছে। মায়াবতী তার যে ভাইপো আকাশ আনন্দ, যাকে তিনি কিছুদিন আগে উত্তরাধিকারী হিসেবে মনোনীত করলেন, যাকে বললেন যে এই আমার ন্যাশনাল কোঅর্ডিনেটর, আমি দেখলাম সেই যুবক, সে যখন প্রথমে সমাজবাদী পার্টি এবং কংগ্রেসের বিরুদ্ধে ভাষণ দিচ্ছে, তখন মায়াবতী কিছু বলেননি। এবার কোথাও না কোথাও গিয়ে সেই যুবক ফিল করেছে যে আমি যে কথাগুলো বলছি মানুষ কিন্তু অন্য কথা ভাবছে। তো সে যখন সেই দলিতদের যে মাথায় যে চিন্তাটা আছে সংবিধান নিয়ে, আম্বেদকরের সংবিধানকে বাঁচানো, বুলডোজার রাজের বিরুদ্ধে, বিজেপির টেরোরিজমের বিরুদ্ধে, যোগীর বিরুদ্ধে, সে যখন এই কথাগুলো বলতে শুরু করেছে, সঙ্গে সঙ্গে মায়াবতী তাকে অত্যন্ত অপমানজনক ভাবে তাকে পার্টি থেকে বললেন যে এখনো রাজনৈতিক বিচক্ষণতা, পরিপক্কতা অর্জন করেনি, তাকে সরিয়ে দিলেন। তো এই যে ব্যাপার, এসব সত্ত্বেও অন্তত 16টা আসনে বিএসপি যেভাবে ভোট ভাগ করেছে, সেটা না হলে পরে বিজেপির আসন সংখ্যা যেটা 32, সেটা 16 বা 15-তে নেমে যায়। ফলে উত্তরপ্রদেশে যেটা আপনি দেখছেন রেজাল্টটা, এই রেজাল্টটা আরো মারাত্মক হতে পারত বিজেপির বিরুদ্ধে, যেটা মোদির ওই 1.5 লক্ষ ভোটে যেটা থেকে বোঝা যায়। এবং সেই 1.5 লক্ষ ভোটটাও অনেক এখন বলছে বোধহয় আসেনি, সেখানেও কোনো কারচুপি কিছু আছে। ফলে গোটা দেশে 30-32টা আসনে খুব কম মার্জিনে এরা জিতেছে, 48টা ভোটে জিতেছে বোম্বাইয়ের মতো জায়গায়। তো ফলে 1000 ভোটে, 2000 ভোটে, 5000 ভোটে
তো এই যদি 30টা আসন উল্টো দিকে আসতো তাহলে সংখ্যাটা হতো ইকুয়াল, 260 দুদিকেই, এদিকেও 260 ওদিকেও 260। ফলে এবারে নির্বাচনটা খুব পরিষ্কার ভাবেই বিজেপি সরকারের বিরুদ্ধে ছিল, সেটা খুব পরিষ্কার। আর তার মূল ঝটিকা কেন্দ্র উত্তরপ্রদেশ, এটা বড় ব্যাপার। তার মূল জায়গায় আছে মহারাষ্ট্র, খুব বড় ব্যাপার। ভাবা যায় না, 5 বছর আগেও তো ভাবতে পারতো না যে শিবসেনার মতো পার্টি, যেটা হিন্দুত্ববাদী পার্টি, বাবরি মসজিদ ভাঙার সময় যারা বিজেপির থেকেও এক পা এগিয়ে ছিল, যারা 6ই ডিসেম্বরকে শৌর্য দিবস হিসেবে পালন করত, সেই বিজেপি আজকে মহারাষ্ট্রের স্বাভিমান, গণতন্ত্র, সংবিধান ইত্যাদি কথা বলে তারা বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে। কিন্তু ভারতবর্ষের রাজনীতিতে এগুলোই হচ্ছে নতুন প্রবাহ, এই খাতে রাজনীতিটা বয়ে যাচ্ছে। পশ্চিমবাংলাও আটকে দিয়েছে, কিন্তু পশ্চিমবাংলা আমি যেটা বারবারই বলি যে পশ্চিমবাংলায় বামপন্থীরা যদি দ্রুত উঠে আসতে না পারে প্রধান বিরোধী শক্তি হিসেবে, বিজেপি যদি প্রধান বিরোধী শক্তি হিসেবে পশ্চিমবাংলা থেকে যায়, তাহলে এটা কিন্তু একটা বিপদ, এটা টাইম বম। এই টাইম বম এটা কিন্তু পশ্চিমবাংলা, যেটা উড়িষ্যায় যেটা 21 নির্বাচনে বাংলায় তৃণমূল এককভাবে কিন্তু হারাচ্ছে না বিজেপিকে, এটা বুঝতে হবে। তৃণমূল প্লাস তৃণমূলের সংগঠন বা সরকার তার যা সীমিত শক্তি সামর্থ্য সেটা আছে, ঠিক কথা, কিন্তু তার বাইরে একটা বিরাট বড় সিভিল সোসাইটি, পশ্চিমবাংলার বামপন্থী উদার চেতনা, আমাদের মতো অসংখ্য বিভিন্ন সংগঠন, বিভিন্ন মানুষ, তারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, প্রায় 5% এক্সট্রা ভোট প্রত্যেকটা নির্বাচনে 21 এবং 24 তারা তৃণমূলকে দিলেন। এটা কিন্তু চিরকাল ধরে হবে না, এটা একটা টাইম লিমিট আছে, এটা একটা এক্সপায়ারি পিরিয়ড আছে, যেটা উড়িষ্যা আমাদেরকে দেখিয়ে দিল। আর তাই পশ্চিমবাংলার ভেতরে বামপন্থীদের, গণতান্ত্রিক শক্তিদের দ্রুত উঠে আসতে হবে, যাতে বিজেপিকে তৃতীয় শক্তিতে পরিণত করা যায়। বিজেপি এখনো যে বিরাট দাপট আছে, সিট কটা পেলো, ভোট কোথায় একটু বাড়লো কমলো, সেটা খুব বড় কথা নয়, তার বিরাট দাপট পশ্চিমবাংলায়। এই বিপদটা থেকে পশ্চিমবাংলাকে মুক্ত করতেই হবে। তবে একটা জিনিস আমরা লক্ষ্য করেছি, এবারে নির্বাচনটা বিজেপির বিরুদ্ধে ভারতের জনগণের লড়াই, এটা কিন্তু প্রমাণিত হয়ে গেছে। তার কারণ আমরা দেখেছি যে বিজেপি গতবারের তুলনায় 63টা সিট কম পেয়েছে। এক কথা বলতে গেলে 63 নয়, যেটা আসন আমার মনে হয় 90 বেশি কম পেয়েছে, নতুন কিছু আসন তারা পেয়েছে, তার ফলে নেট সংখ্যাটা দাঁড়িয়েছে 63 কম। গতবারের যে জেতা আসন 303, সেই 303-এর মধ্যে আমার ধারণা 90 বেশি সিট বিজেপি হারিয়েছে। এবার উড়িষ্যায় লটারি পেয়ে গেছে একটা, উত্তর অন্ধ্রপ্রদেশে কিছু সিট পেয়ে গেছে, তার ফলে তাদের যে নেট রেজাল্ট, সেখানে আপনি দেখছেন যে সংখ্যাটা কমেছে 63। এবার এই যে নৈতিক পরাজয় বিজেপির, এটা অবশ্যই নৈতিক পরাজয়, এটা রাজনৈতিক পরাজয়। এবং যেহেতু নরেন্দ্র মোদী তিনি নিজের নামে ভোট চেয়েছেন, মোদী কি গ্যারান্টি, বিভিন্ন জায়গায় গিয়ে বলেছেন মোদী তোমার এমপি, মোদী তোমার পিএম, এই যেভাবে তিনি করেছেন গোটা দেশ জুড়ে, ফলে আমার মনে হয় এটা তো একটা মোদীর জন্য তো বিরাট বড় ব্যক্তিগত পরাজয়, বিরাট বড় ধাক্কা। কিন্তু এত কিছুর পরেও কেজরিওয়াল অ্যারেস্ট হলো, দিল্লিতে এরকম শোচনীয় হাল কেন হলো? আমি খুব শোচনীয় বলবো না, আমার একটা মনে হয় যে কেজরিওয়াল যদি হেমন্ত সোরেনের মতো জেলেই থেকে যেতে, তাহলে বোধহয় দিল্লির রেজাল্ট আরেকটু অন্যরকম হতো। ওই জেল কা জবাব ভোট সে, এই যে স্লোগান, তার যে তীব্রতাটা ছিল, সেই জেলটা যখন বেলে রূপান্তরিত হয়ে গেল কিছুদিনের জন্য, সেই স্লোগানটা তার তীব্রতা হারালো। একটা মনে হয় যে এটাও একটা ফ্যাক্টর হবে। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ভোট তো বেড়েছে কংগ্রেস এবং জোটের, আপের জোটের ফলে, কিন্তু জোটটা খুব দেরিতে হয়েছে, আর একটু দানা বাঁধা দরকার ছিল, আর একটু সময় দরকার ছিল। প্রার্থী তালিকা খুব শেষ মুহূর্তে এসছে, আর একটু আগে থেকে কিছু প্রস্তুতি দরকার ছিল, তাহলে দিল্লির রেজাল্টেও আমার মনে হয় একটু পার্থক্য হতে পারতো। কিন্তু এটা ভুললে চলবে না, দিল্লি রাজধানী, দিল্লি শুধু নয় পুরো এনসিআর, গুরগাঁও ওরা ধরে রেখেছে, ফরিদাবাদ ওরা ধরে রেখেছে। তো ফলে ভারতবর্ষে এই মুহূর্তে আরবান মিডল ক্লাস, আপার মিডল ক্লাস, এই যে একটা অংশ, তারা ভীষণভাবে মোদির দিকে এখনো ঝুঁকে আছে। তো এইবারে আমরা আশা করি যে এইবার যে ভয়ের যে একটা পরিবেশ ছিল, সেই ভয় মুক্ত হলে পরে আরেকটু মানুষ খোলাখুলি কথা বলবে, খোলাখুলি হবে, ফলে এই ব্যালেন্সটা আরেকটু ফিরবে আপার মিডল ক্লাস, আরবান মিডল ক্লাসের ক্ষেত্রেও। একটা জিনিস আমরা লক্ষ্য করেছি, বিজেপি যে ইস্যুকে সামনে রেখেছিল, মুসলিম, উগ্র মুসলিম বিরোধিতা, হিন্দু মুসলিম বা ওদের যে সাম্প্রদায়িক টপিক, এবং বুলডোজার পলিটিক্স, এখানে বাংলারই অনেক বিজেপি নেতারা বারবার বলছে আমরা বুলডোজার এনে এখানে কি করবো। তো এই যে ওরা যে বক্তব্যগুলো রেখেছে, এই পুরো বক্তব্যের মধ্যে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে মানুষ কিন্তু উল্টো রায় দিল। একদম
এইটা এমন একটা নির্বাচন ছিল যেখানে ওরা এক অর্থে ওদের কাছে ওরা দিশেহারা ছিল। কোন ইস্যুটাতে ধরে একের পর এক প্রত্যেকটা ফেজে আপনি দেখবেন যে ওরা ট্রাই করে গেছে, ট্রায়াল অ্যান্ড এরার, হিট অ্যান্ড রান টাইপের। কখনো এটা বলছে, কখনো মঙ্গলসূত্র, কখনো বিহারে গিয়ে মুজরা, এমন এমন কথা বলেছে, তোমার মোষ খুলে নিয়ে চলে যাবে, এমন এমন কথা। ফলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তাদের কাছে কোনো ইস্যু ছিল না। কারণ ওরা যেটা প্রথমে ভেবে নিয়েছিল, সেই মূল যে গোড়াটাই গলত, যে এবারের নির্বাচনটা রাম মন্দিরের জন্য পুরস্কার স্বরূপ ভারতবর্ষের জনগণ বিজেপির হাতে তুলে দেবে। আর 400 পার, এই যে স্লোগানটা, একটা প্রচন্ড অহংকার। নির্বাচনের আগে আপনি 400 পারের কথা বলছেন, সেই চক্রান্তটাকেও মানুষ ধরে নিয়েছিল যে 400 পারের পেছনে একটা গভীর ষড়যন্ত্র আছে। নির্বাচনে এরা এতদিন সংবিধানটাকে খুচরো অ্যাটাক হচ্ছে, এইবারে পুরো একদম হোলসেল সংবিধানটাকে পাল্টে দেওয়া হবে। এই ব্যাপারটা যে মানুষ ধরে ফেলেছে, এটার ফলে বিজেপি এবার খুব দিশেহারা কোণঠাসা অবস্থা ছিল। বর্তমানে একটা জিনিস আমরা লক্ষ্য করছি যে অনেকেই সংশয় প্রকাশ করছেন যে এনডিএ অর্থাৎ এই যে নতুন সরকার গড়েছে, তার মধ্যে বিভিন্ন শরিকি, বিভিন্ন মানে কি বলবো, দেনা পাওনার একটা ব্যাপার রয়েছে। এখনো পর্যন্ত টেনশন রয়েছে ওদের মধ্যেই, কে থাকবে কে থাকবে না। উল্টো দিকে ইন্ডিয়া জোটের তারা মানে কি বলবো, সংখ্যার দিক দিয়ে হেরে গেল, নৈতিক জয় তাদের হয়েছে, ফলে তাদের মুখে আনন্দ। উল্টো দিকটা আমরা দেখছি মোদির থেকে শুরু করে বাকি যাদের ওদের ভক্ত বা ভোটার, তারা পর্যন্ত খুব মুখ শুকিয়ে আছে। মানে এটাকে আগামী দিনে ইন্ডিয়া জোট কতটা মানে কি বলতে পারবো, এটা করতে হবে, কারণ ইন্ডিয়া জোটে এখনো 1 বছরও পুরো হয়নি। তো ফলে ইন্ডিয়া জোটটা আমরা সবাই উপলব্ধি করেছি, জোটের যে সংহতি দরকার, যে রাজনৈতিক গতি দরকার, যে রাজনৈতিক আরো স্পষ্টতা দরকার, সেগুলো এখনো পর্যাপ্ত মাত্রায় আমরা অর্জন করতে পারিনি। আমার মনে হয় এবার ইন্ডিয়া জোটকে সেই জায়গাটা অর্জন করতে হবে, সংসদের ভেতরে এবং সংসদের বাইরেও। এবং এটা ঘটনা যে গণরায়ের বিরুদ্ধে গিয়ে সরকার গঠন হয়েছে। গণরায়ের স্পিরিটটাকে ধরলে পরে নরেন্দ্র মোদীর আর প্রধানমন্ত্রী থাকার কথা নয়। এই গণরায়কে মানলে পরে অমিত শাহর মোটেই হোম মিনিস্টার থাকার কথা নয়। কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে গণরায়কে সম্পূর্ণ উপেক্ষা করে, অগ্রাহ্য করে বিজেপি তার সরকার গঠন করেছে। এবং এই যে সরকার গঠনটা করেছে, তাতে এই মুহূর্তে বিভিন্ন জোট সঙ্গীদেরকে কিছুটা জায়গা দেওয়া হয়েছে। কিন্তু আমার মনে হয় ধীরে ধীরে বিজেপি তার যে সমূর্তি, সেই সমূর্তি ধরবে, একটা সময়ের ব্যাপার আর কি। তো ফলে ওই জোটটা, অনেকে বলছেন জোটটা হয়তো চলবে না, তার আভ্যন্তরীণ চাপের ফলেই। আমি সে ব্যাপারে এক্ষুনি কিছু বলতে চাই না। আমার মনে হয় জোটটা চলবে কি চলবে না সেটা তো সময় বলবে। আমাদের যেটা করণীয়, আমরা আমাদের কাজটা ভালো করে করি, সংসদের ভেতরে এবং বাইরে যে গণরায়টা এসছে, যে ইস্যুগুলো উঠে এসছে নির্বাচনে, এই ইস্যুগুলো ধরে একটা বড় চাপ এই সরকারের বিরুদ্ধে সৃষ্টি করা। এখানে সবারই একটা সংশয় যে মোদী সরকার, এই মোদী 3.0 আবার যে বলা হচ্ছে, অ্যাকচুয়ালি এনডিএ সরকার, কিন্তু এই সরকার আসার পরে আবার কি তাদের সেই পুরনো রোগগুলো দেখা দেবে? আবার আক্রমণাত্মক, আবার সাম্প্রদায়িক, আবার বুলডোজার, আবার এটা নিছক একটু ট্যাকটিক্যাল। আবার কি তারা, কারণ ওদের এই চরিত্রটা পাল্টায়নি, কোনো হৃদয় পরিবর্তন কারোর ঘটেনি। এই এজেন্ডা নিয়ে, এজেন্ডাটা আজকের নয়, 1925 থেকে আরএসএস গঠনের সময় থেকে। ফলে বিজেপি তার এজেন্ডা কখনো ছাড়েনি। তুমি খেয়াল করে দেখবেন, যখন এনডিএ সরকার ছিল বাজপেয়ী আমলে, তখন ওরা 3টে ইস্যুর কথা বলতো, এবং বলতো এই 3টে ইস্যুকে আমরা আপাতত স্থগিত রাখলাম, কারণ এই মুহূর্তে আমাদের শক্তি নেই। ওরা কিন্তু কখনো বলেনি যে আমরা এই 3টে ইস্যুকে বর্জন করলাম। ফলে এই যে ব্যাপারটা, এখানে আমি একটা প্রশান্ত কিশোরের ভূমিকা অত্যন্ত নেতিবাচক, বিজেপির হয়ে উনি কাজ করেছেন। তাহলে আমি বলছি যে একটা উদাহরণ দিয়েছেন, বিবিসি ইন্টারভিউটা শুনছিলাম, বললেন যে বিজেপির হিন্দুত্ব এজেন্ডাটা হচ্ছে কফি, আর কফির ওপরে ফেনা, এটা হচ্ছে ওই কখনো কাশী, কখনো মথুরা, কখনো এটা, কখনো ওটা। ফলে ওই যে কফি, ওই যে কোর এজেন্ডাটা, সেই এজেন্ডাটা বিজেপি মোটেই ছাড়ছে না। ফলে ওরা হয়তো একটুখানি গতিটাকে খানিকটা স্লো করবে, খানিকটা সমঝে চলতে হবে, বুঝে চলতে হবে, সরকারটাকে বাঁচিয়ে চলতে হবে। সেটা সম্পূর্ণ একটা ট্যাকটিক্যাল অ্যাডজাস্টমেন্ট। তাহলে আমি বারবারই বলি যে আমরা যেটা পেয়েছি, ভারতবর্ষে গণতন্ত্র একটু শ্বাস নেবার সময় পেয়েছে, একটু শ্বাস নেবার জায়গা পেয়েছে। গণতন্ত্র আবার ভারতবর্ষে ফ্যাসিবাদকে পরাজিত করে দিয়েছে, চাপ মুক্ত হয়ে গেছে, বিপদ মুক্ত হয়ে গেছে সংবিধান। আমি মনে করি না আমারটা এখনো বলার মতো সময়। আপনি বলছেন এরপরে আবার হিংস্র হয়ে উঠতে পারে? হয়ে উঠছে, পারে নয়,
নির্বাচনের হয়ে যাওয়ার পরে মব লিঞ্চিং এর ঘটনা ঘটেছে। আলাতে আমরা যেখানে জিতেছি সেখানে আমাদের যারা ভোট দিয়েছেন সেই ভোটারকে পিটিয়ে মেরে ফেলেছে। এই সমস্ত ঘটনাগুলো বিভিন্ন জায়গায় ঘটছে। ফলে এটা আবার হয়ে উঠতে পারে, এটা কোনো ইনডেফিনিট ফিউচারের ব্যাপার নয়। এটা অলরেডি এটার কাউন্টার কিভাবে করবে? এটা কি সেই আমরা দেখলাম চণ্ডীগড় এয়ারপোর্টে কুলবিন্দর কৌর সিএসএফ মহিলা জওয়ান তিনি চাটা মেরেছিলেন, তো জনগণের কি সেইভাবে এদেরকে হ্যাটা করার জন্য এইরকম হ্যাটা করার জন্য নয়। আমি এগুলো তো কেউ এটা নিয়ে খুব বিরোধিতা করছেন, কেউ এটা নিয়ে খুব প্রশংসা করছেন। আমি মনে এগুলো তো একটা আমার মনে হয় এই প্রতিবাদ, একটা জোরালো বলিষ্ঠ প্রতিবাদ। মানুষকে দুরকম মারা হয়, এক হচ্ছে মারার জন্য আর এক হচ্ছে শিক্ষা দেওয়ার জন্য। শিক্ষা দেওয়ার জন্য এটাও তাই, এটা তাকে মেরে ফেলার জন্য তো মোটেই মারা নয়। এই অহংকার, ক্ষমতার অহংকার এবং মহিলা বিদ্বেষ, কৃষক বিদ্বেষ, সেই বিদ্বেষের বিরুদ্ধে একজন কৃষক মহিলা, কৃষক বাড়ির মেয়ে, তার একটা প্রতিবাদ। তো আমি বলছি এই ব্যক্তি প্রতিবাদগুলো তো চিরকালই থেকেছে, থাকবে। কিন্তু যে প্রতিবাদটা দরকার, এই ব্যক্তি প্রতিবাদগুলো ভালো, সেখান থেকে মানুষ প্রেরণা পায়। কিন্তু সংগঠিত প্রতিবাদ, যেমন কৃষক আন্দোলন, এরকম ওই যুব আন্দোলন, সংবিধানটাকে নিয়ে আন্দোলন, তো আগামী দিনগুলোতে আরো বেশি সংগঠিত আন্দোলনের সুযোগ আছে, প্রয়োজন আছে। এবং আমার মনে হয় তার একটা পরিবেশ তৈরি করে দিয়েছে এবারের এই নির্বাচন এবং তার গণদায় একটা কনফিডেন্স দিয়েছে, সেটা আমরা 26-এর মধ্যে বহু রাজ্যেই বিধানসভা নির্বাচন, সেখানে কি ইন্ডিয়া জোট ঠিক এইভাবে বিজেপিকে? রাজ্যে তো আগেও থাকেনি। আমরা যেটা ভেবেছিলাম মধ্যপ্রদেশের নির্বাচনে, রাজস্থানের নির্বাচনে, ছত্তিশগড়ের নির্বাচনে ইন্ডিয়া জোটকে দেখা যায়। কিন্তু ইন্ডিয়া জোট সেভাবে শক্তিশালী গড়ে ওঠে। জোট তো ছিলই, জোট থাকা সত্ত্বেও হয়নি। ফলে আমি রাজ্যে কিভাবে জোট থাকবে না থাকবে বলতে পারছি না। কিন্তু মিটিং হয়েছে এর মধ্যে কিছু না, রাজ্য নিয়ে কোনো কথা হয়নি আলাদা করে। যেটা কথা হয়েছে সেটা জাতীয় রাজনীতি নিয়ে কথা হয়েছে। এবং জাতীয় রাজনীতিতে এটাই আমরা ইন্ডিয়া জোট থেকে বলেছি যে নির্বাচন পরবর্তী যদি কোনো রাজনৈতিক পুনর্বিন্যাসের কোনো সম্ভাবনা থাকে, তো সেই সম্ভাবনাকে আমরা স্বাগত জানাবো, সেটাকে ইতিবাচকভাবে বিবেচনা করব। কিন্তু এই মুহূর্তে যেটা রায় এসছে, গণরায়, সেটাকে স্বাগত জানাই এবং জনগণকে অভিনন্দন। তারা একটা সম্পূর্ণ বিপরীত পরিস্থিতিতে, একদম একটা অসম লড়াই, সেই অসম লড়াইটাকেও একটা বড় গণ আন্দোলনে, গণজাগরণে পরিণত করে। উল্টো দিকে একটা জিনিস আমরা দেখেছি, ধ্রুব রাঠি থেকে শুরু করে রবিশ কুমার আর বাংলাতে আমাদের মতো কিছু চ্যানেল ধারাবাহিক আমরা যে প্রচারটা চালিয়েছি, এবারে অভিনন্দন জানাই। আমার মনে হয় এবারে লড়াইটা শুধু ইন্ডিয়া জোট লড়েনি, ইন্ডিয়া জোটের বাইরে সিভিল সোসাইটির সাথে, এটাকে আমি বলি যে ডিজিটাল যারা যোদ্ধা গণতন্ত্রের জন্য, এই গণতান্ত্রিক সেনানী ডিজিটাল বাহিনী, সেই ডিজিটাল বাহিনীর একটা বিরাট ভূমিকা। এই সবটা মিলিয়ে গোটা দেশে একটা বড় কর্মযজ্ঞ, সবাই মিলে হাত মিলিয়ে এই রেজাল্ট আমরা পেয়েছি। এবং এই ভূমিকাগুলো বাড়ুক, এটা গদি মিডিয়াকে অপ্রাসঙ্গিক করে দিয়েছে। বিজেপির কাছে আইটি সেল, গদি মিডিয়া সব ইন্ডিয়া জোটের কাছে হাতে গোনা আমাদের মতো কিছু লোক। ঠিক আমি বলছি সেটা, এবং সেটা আমি দেখেছি বিরাট মাত্রায়, এমনকি খুব এলাকা ভিত্তিক, একটা জেলার মধ্যে, একটা ব্লকের মধ্যে ছোট 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 ইউটিউব চ্যানেল। ফলে এটা একটা প্রবণতা, এটা একটা প্রবৃত্তি যেটা বেড়েছে। এটা মনে করি ভারতবর্ষের গণতন্ত্রের জন্য, সংবাদ মাধ্যমের জন্য খুব শুভ সংকেত। তো বিষয়টা হচ্ছে আপনারা শুনলেন মোটামুটি পরিস্থিতি। ফলে এখনই কিন্তু আনন্দ করার বিষয় নয়, এখনো কিন্তু অ্যাকচুয়ালি বিষ দাগটা ভেঙে দিয়েছে, কিন্তু আবার যদি বিষ সঞ্চয় করে আবার শক্তিশালী ওঠে সেই সম্ভাবনা রয়েছে। ফলে আমাদের সতর্ক থাকতে হবে। ইন্ডিয়া জোটও কিন্তু এই ব্যাপারে ঘরে বাইরে দুদিকেই আন্দোলন চালিয়ে যাবে এবং আগামী দিনে যে সমস্ত নির্বাচনগুলো আসছে সেখানেও কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে বিজেপিকে শূন্যতে নিয়ে যেতে হবে। আর অনেকদিন পরে এনাকে সংজ্ঞায় পিছিয়ে আরো অনেক প্রশ্ন ছিল, যাই হোক সেগুলো নিয়ে আমার সামনে আরো 2-3 জন বসে আছে, ওদেরও সময় দিতে হবে। ঠিক আছে, নমস্কার, সবাই ভালো থাকবেন। ভিডিওটি শেয়ার করবেন, আপনার মতামত কমেন্ট বক্সে দেবেন, আর আমার চ্যানেল বং নিউজ লাইভ অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।